স্যামসাং এর সর্বশেষ নোট সিরিজের ফোন ছিল এই স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা 5G। এই ফোনটা 2020 সালে লঞ্চ হয়েছিল এবং সেই সময় কিন্তু এই ফোনটাকে ফ্যাবলেট বলা হতো, কারণ তখন এত বড় সাইজের ফোন ছিল না এবং মোস্টলি যে বিগার সাইজের ফোনগুলো হতো সেগুলোকে ফ্যাবলেট বলা হতো। বাট এখনকার ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাইজ কিন্তু এরকম হয়ে গিয়েছে। সো 4 বছরের পুরাতন এই ফ্ল্যাগশিপ ফ্যাবলেটটা কিনতে গেলে এখন আপনাকে পুরাতন মার্কেটে 40 থেকে 45 হাজার টাকা খরচ করতে হবে। তো এখন কি এই 24 সালে এটা কিনবেন কিনা এত টাকা দিয়ে, এবং যদি কিনেই ফেলেন তাহলে এক্সপিরিয়েন্সটা কেমন পাবেন? তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে দেই, যে কোনো ব্র্যান্ড নিউ বা ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ফোনটা যদি আপনি ডিজাইনে দেখেন তাহলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নোটিস করবেন যে এত আগের একটা পুরাতন ফোন, বাট এইটার ডিজাইন একদম অলমোস্ট সিমিলার টু স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা বা S23 আলট্রার মতো, এক্সেপ্ট এই ক্যামেরা বাম্প। ইভেন এই ফোনটা ওই ফোনগুলো থেকেও আরো বেশি লাইটার এবং থিনার। সো এটা ধরতে হাতের মধ্যে আরো বেশি কমফোর্ট লাগে, একটু লাইট ওয়েট ফিল হয়। কিন্তু ক্যামেরা বাম্পটা এখনকার সময়ে আপনার কাছে পুরাতন মনে হতে পারে, বাট এই ক্যামেরা বাম্পটা যে দেখতে খারাপ তা কিন্তু নয়। এখানে সব ধরনের ক্যামেরা সেন্সর আছে, এগুলোর বিস্তারিত আমি সেই সেকশনে বলবো। তবে এই যে ব্যাগটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের একটা প্রোটেকশন রয়েছে এবং এই ফোনটাতে আপনি ওয়্যারলেস চার্জ পাচ্ছেন 15 ওয়াট পর্যন্ত এবং প্রায় 4.5 ওয়াট পর্যন্ত রিভার্স চার্জ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটাতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সুপার প্রিমিয়াম। সাথে এটা স্টিলের একটা ফ্রেম রয়েছে এবং এই ফ্রেমটার ডান সাইডে কিন্তু উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন এবং একদম বটমে দেখলে এখানে আপনি একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এটা 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং এখানে স্টিরিও স্পিকার আছে। এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে যেমন এক্সপেক্ট করেন সেরকমই পাবেন। তবে এটার লাউডনেস একটু কম মনে হয়েছে আমার কাছে এখনকার সময়ের ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে। তবে এটা আসলে কম্পেয়ার করা যায় না, কারণ 2020 সালের একটা ফোন এখনকার সময় যে এত ভালোভাবে কোপ আপ করতেছে সেটা একটা বড় ব্যাপার। তাছাড়া এখানে কিন্তু একটা আপনি এই যে স্টাইলাস দেখতে পাচ্ছেন, সেই সময় কিন্তু এই নোট সিরিজের ফোনগুলোর বিশেষত্ব ছিল এই স্টাইলাস। এখন কিন্তু এটা আলট্রা সিরিজের ফোনগুলোতে আছে। তবে এইটা কিছু কিছু মানুষ ইউজফুল মনে করে, আমার কাছে পার্সোনালি অত বেশি ইউজফুল লাগে না। এটা পার্সোনাল প্রেফারেন্স। বাম সাইডে দেখেন এখানে কিন্তু একদম ক্লিন আছে। উপরের দিকে এখানে আপনি একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি চাইলে একটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। সো এখানে স্টোরেজেরও কিন্তু অপশন ছিল 2020 সালে এসে, যদিও এখন তারা দেয় না। এবং এই ফোনটাতে কিন্তু আপনি ই সিম, ফিজিক্যাল সিম মিলিয়ে চাইলে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। আবার কোনো কোনো ভেরিয়েন্টে কিন্তু সিঙ্গেল সিমও থাকে। সো কেনার সময় আপনারা এগুলো একটু ক্লিয়ার হয়ে নেবেন। তাছাড়া এই ফোনটার মোস্ট ফেভারিট থিং আমার যেটা, এবং আমার মনে হয় যে এই ফোনগুলো সেই সময় যারা কিনতো বা এখনও যারা কিনবেন তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রায়োরিটি যেটা থাকবে সেটা হলো এই ফোনটার ডিসপ্লে। দেখেন এখানে 6.9 ইঞ্চির একটা ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এইটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটার যে ব্রাইটনেস অফার করে সেটাও কিন্তু আপনি ডে লাইটে ব্যবহার করতে পারতেছেন ভালোভাবে। সাথে সাথে এটাতে HDR10 সাপোর্ট করে। সো কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কোনো প্রকার দুর্বলতা নাই। সাথে একটা কার্ভ ডিসপ্লে। মুভি দেখতে গেলে আপনার কাছে একদম ইমার্সিভ এক্সপিরিয়েন্স লাগবে। সাথে মনে হবে যে একটা ছোটখাটো থিয়েটার আপনার হাতে আছে। এবং এইটার চারি সাইডে চিন বেজেল কিন্তু লিটারেলি নাই বললেই চলে, কারণ 2024 সালে এরকম ফোনই আমরা এক্সপেক্ট করি এবং সেটা 2020 সালে কিন্তু স্যামসাং দিয়ে রেখেছিল। এবং দেখেন এখানে একদম ছোট একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন। এখানে 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে এবং এই নিচের দিকে এখানে একটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। এটা আনলক করার জন্য কাজে দেয়, খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। এবং এই ডিসপ্লেটার রেজুলেশনও কিন্তু কোয়াড এইচডি, সো একদম ক্রিস্প দেখা যায় এই ডিসপ্লেটা। সো দেখেন এই ডিসপ্লেটা দেখলে এত প্রিমিয়াম লাগে, কোনোভাবে বলাই যায় না যে 2020 সালে রিলিজ হওয়া এই ফোন। তবে এই ফোনটা 2020 সালে এসে পারফর্ম কেমন করতেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, কারণ পারফরমেন্সের জন্যই কিন্তু এখন অনেকে এই ফোনটা কিনবে, কারণ গেমিংকে প্রায়োরিটি দিয়ে অনেকে কিনতে পারেন, আবার ওড়াদোড়া সোশ্যাল মিডিয়া ডেইলি ইউজেস ক্ষেত্রে। তো চলুন এটাতে স্পেসিফিক ওয়াইজ কি কি আছে প্রথমে সেটা একটু দেখাই। দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 865 প্লাসের একটা প্রসেসর, যেটা 5G, এবং এটা কিন্তু 2020 সালে স্ন্যাপড্রাগনের একদম ফ্ল্যাগশিপ টপ অফ দ্য লাইনের প্রসেসর ছিল। সো 2024 সালে এসেও এটা খারাপ পারফর্ম করে না। তাছাড়া এটাতে কিন্তু 8GB বা 12GB র্যাম, সাথে UFS 3.0 একটা স্টোরেজ রয়েছে। সো এটা এখনকার সময়ের সাথে সাথে একদম পারফেক্ট না, বাট স্টিল এটা কিন্তু যথেষ্ট ভালো। এবং এই ফোনটার যদি সিনথেটিক বেঞ্চমার্কগুলো আপনাদেরকে একটু দেখায়, দেখেন 7.5 লাখ পর্যন্ত এটাতে স্কোর এসেছে অন্তত বেঞ্চমার্কে। 3D মার্ক টেস্টে আমি 81% স্টেবিলিটি পেয়েছি এবং 43 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার গিয়েছিল।
এবং Geekbench-ও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এইটা যদি আপনি সিনথেটিক বেঞ্চমার্কের কথা বলেন তাহলে এই প্রসেসরটা এখনকার সময়ের সাথে কম্পেয়ার করলে একদম খারাপ না, ভালোভাবে চালায় নিতে পারবেন। এবং যদি আমি ডে টু ডে লাইফে ইউজের কথা বলি, দেখেন এইটা এখনো স্মুথলি চলে। One UI একদম 5.0 চলতেছে, অর্থাৎ Android 13 চলতেছে, এবং এখন কিন্তু কোনো প্রকার সফটওয়্যার এটার সাথে আপনি আপডেট পাবেন না, বাট স্টিল এই ফোনটা কিন্তু একদম স্মুথলি চলে। রিফ্রেশ রেটের সাথে সাথে খুব সুন্দর অপটিমাইজেশন রয়েছে, যে কারণে এই ফোনটা ব্যবহার করতে গেলে এর থেকে ফাস্ট ফোন আপনার আর প্রয়োজন হবে না ফর শিওর। বাট আপনি এটা গেমিং এর এক্সপিরিয়েন্স কেমন পাবেন চলুন সেটা একটু দেখাই। কারণ এইটা দিয়ে আমি পাবজি খেলে দেখেছি, পাবজিতে এটা স্মুথ এক্সট্রিম প্লাস খেলা যায়, HDR এক্সট্রিমে খেলা যায়। সো স্টিল সেটা কিন্তু খুবই ভালো। সেই সাথে সাথে জেনশন ইম্প্যাক্ট, Asphalt 9 এই গেমগুলোও কিন্তু খুবই ভালো গ্রাফিক্স সেটিং এ আপনি খেলে ফেলতে পারবেন। সো এটার গেমিং এর এক্সপিরিয়েন্স কিন্তু ডেফিনেটলি ভালো হচ্ছে। সাথে এটার ডিসপ্লে কার্ভ হওয়ার কারণে, একটু বিগার ডিসপ্লে হওয়ার কারণে গেমিং এর জন্যও কিন্তু একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যে কারণে গেমিং এর জন্য ডিভাইসটা ডেফিনেটলি ভালো হবে। এবং এটা কিন্তু ওভারহিটিং এর ইস্যু নাই, হিটিং করে বাট স্টিল এটা ওভারহিটিং হয় না। তো সেটাও কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। এটার পিছনে যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে। তো এখনকার সময়ে যে 3টা ক্যামেরা সেন্সর আমাদের দরকার, ঠিক সেই 3টাই কিন্তু এখানে আছে। অর্থাৎ একটা মেইন সেন্সর আছে 108 মেগাপিক্সেলের 26mm এর ফোকাল লেন্থ, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে যার ফোকাল লেন্থ হলো 13mm এর। এছাড়া 12mm এর একটা টেলিফটো লেন্স রয়েছে যেটার ফোকাল লেন্থ হলো 120mm, এবং এটা কিন্তু 5x টেলিফটো লেন্স, অর্থাৎ আপনি সুপার টেলিফটো জুম লেন্স কিন্তু এটার সাথে পাচ্ছেন। এবং ডেফিনেটলি এই ফোনটার বিশেষত্বও কিন্তু সেই সময় এটা ছিল। সো এখনো এসে এই ফোনটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ না, একদম এক্সট্রিম লেভেলের ডায়নামিক রেঞ্জ কিন্তু স্যামসাং সব ফোনেই ক্যাপচার করে থাকে, এবং সেটাও কিন্তু এখানে আছে। খুবই সুন্দর ছবি এটার মাধ্যমে পাবেন। এবং এখনকার সময়ে এসে আমি অনেক ফ্ল্যাগশিপ ফোনেও দেখলাম যে এইটার মতো এত ভালো ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে না। এই ফোনটা অ্যাপ্রিশিয়েট করার মতো, এবং এইটার যে পিকচার কোয়ালিটি সেটা খুবই ভালো। আপনি যদি একদম প্রপার লাইটে ছবি তুলতে পারেন, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি পিকচার এটার মাধ্যমে পাবেন। এবং সেই ছবিগুলো কিন্তু একটু ভাইব্রান্স, এবং স্যামসাং এর পিকচার কোয়ালিটি অবফুলি আপনারা সবাই জানেন, এটা রেডি টু আপলোডের মতো, কোনো প্রকার এডিট করা লাগবে না, জাস্ট ক্যাপচার করেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন। এবং এটা কিন্তু নাইট মুডেও সব সেন্সর দিয়ে ছবি তুলতে পারে। তবে নাইট মুডে আলট্রা ওয়াইডের সেন্সর এবং টেলিফটো লেন্সের পিকচার অতটা ভালো না বলতে টেলিফটো লেন্সের পিকচার একদমই বাজে বলা যায়, কারণ এটা ফোকাস ঠিক মতো পাওয়া যায় না, এবং মাঝে মাঝে একটু শার্প পিকচার পাওয়া যায়, বাট মোস্ট অফ দ্য টাইম পিকচার রাতের বেলায় ভালো হবে না। এবং রাতের বেলায় আলট্রা ওয়াইডের সেন্সরে একটু বেশি নয়েজ প্রডিউস করে, সেটার শার্পনেসও ভালো থাকে না, মনে হয় যে সফট লেয়ার পিকচারটার পরে ফালানো, এবং মাঝে মাঝে দেখা যায় যে কালারও একটু ডিস্যাচুরেটেড হয়ে যায়। তবে মেইন সেন্সরটার পিকচার কিন্তু রাতের বেলায় খুবই ভালো, এবং এই ফোনটার মেইন সেন্সরে এবং টেলিফটো লেন্সে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। সো হ্যান্ডহেল্ড ছবি তোলা, একটু রান অ্যান্ড গান টাইপের ছবিও কিন্তু ইজিলি তোলা যায়। এবং এই ফোনটার যদি আমি পোর্ট্রেটের কথা বলি, দেখেন পোর্ট্রেটে এটা টেলিফটো লেন্সটা ব্যবহার করেনি। সো মেইন সেন্সর দিয়ে আপনি 1x এবং 2x এর ছবি তুলতে পারবেন, একটু ডিজিটালি জুম করে আপনাকে টাইট ফোকাল লেন্থটা দিচ্ছে। সো ফোকাল লেন্থের ইস্যু এখানে আপনি ফেস করতেছেন না, এবং পোর্ট্রেটের কোয়ালিটি ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট করার মতো 2020 সালের ফোন হিসেবে। এবং এটা কিন্তু যথেষ্ট শার্প পিকচার দিচ্ছে, কালারও ভালো, এবং এজ ডিটেকশনও খুবই ভালোভাবে করতে পারে, কারণ তার জন্য একটা ডেডিকেটেড ডেপথ সেন্সর বা টাইম অফ ফ্লাইট সেন্সর কিন্তু এটার সাথে আছে। সো পোর্ট্রেট কোয়ালিটি খুবই ভালো, এবং এইটা ফেসটাকে এত সুন্দরভাবে স্মুথ করে, কিন্তু ফেসের ডিটেইল বা টেক্সচারটা কিন্তু ধরে থাকে। তবে লো লাইটে ছবি তুললে পোর্ট্রেট তোলা যায়, কিন্তু ছবিটার ডিটেইল থাকে না, একদম সফট হয়ে যায়, সাথে সাথে আপনার ছবিটাকে এমন যাতে মিউট হয়ে যায়, মনে হয় যে কালারটা মইরা গেছে এরকম। বাট আপনি যদি রাতের বেলায় একটু প্রপার লাইটটা ফেসের মধ্যে ফালাইতে পারেন, তাহলে কিন্তু স্টিল এটা দিয়ে খুবই ভালো পোর্ট্রেট ছবি আপনি তুলতে পারবেন। এবং যদি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন 10 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে, সেটা দিয়ে আপনি 2টা ফোকাল লেন্থ পাবেন, একটু টাইট, একটু জুম। স্যামসাং সবসময় এটা করে থাকে, সেটা খুবই ভালো একটা ব্যাপার। এবং এটা দিয়ে পোর্ট্রেট সেলফি তুলতে পারবেন, নর্মাল সেলফি তো আছেই, এবং এই সেলফিগুলোরও কিন্তু খুবই সুন্দর, ডায়নামিক রেঞ্জও খুব ভালো ক্যাপচার করে, খুব ওভারঅল ব্যালেন্স টাইপের একটা পিকচার দেয়, রেডি টু আপলোডের মতো। এবং এই ছবিটা আপনি যদি, আমি যেটা খেয়াল করে দেখলাম যে এখনকার স্যামসাংয়ে যেমন একদম ডিরেক্ট সানলাইট বা একদম লাইটের বিপরীতে ছবি তুললেও খুব ভালোভাবে অ্যাগ্রেসিভলি ওটা কন্ট্রোল করতে পারে, বাট এই ফোনটা আসলে এই জায়গায় একটু দুর্বলতা রয়েছে। অর্থাৎ এই ফোনটার পিকচার কোয়ালিটি ডেফিনেটলি ভালো মোস্ট অফ দ্য টাইম, বাট আপনি যদি একদম কন্ট্রাস্টি লাইটে যান, সাম অফ দ্য টাইম যদি ফেসের পিছন থেকে লাইট পড়ে, তাহলে এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। এবং সেইটুকু দুর্বলতা আমি আসলে 2024 সালে এসে ফোনটাতে দেখেছি। বাট তাছাড়া এটা সেলফি ক্যামেরা ডেফিনেটলি আপনার ভালো লাগবে, এবং এই ফোনটার ভিডিওতে কিন্তু আপনি 8K পর্যন্ত শ্যুট করতে পারবেন, স্যাম্পল সহ বিস্তারিত দিচ্ছি, আপনারা দেখেন তাহলে বুঝে ফেলবেন। এইটার মেইন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 8K পর্যন্ত শ্যুট করতে পারবেন, এবং 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন শুধুমাত্র মেইন সেন্সর দিয়ে। তবে অ্যাক্রস অল দ্য সেন্সর আপনি
4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। তো এখন আপনারা যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলট্রা ওয়াইডের সেন্সর, তো খুবই ওয়াইড একটা ফোকাল লেন্থ এখানে আছে। তবে এই সেন্সরটার স্টেবিলিটি কিন্তু খুব ভালো না, কারণ এখানে ওআইএস নাই। তবে এটা যে মেইন সেন্সর সেটাতে ওআইএস আছে। আমি যদি একটু শিফট করে দেখাই আপনাকে, দেখেন খুব সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে কিন্তু লেন্স শিফটিংটা হলো। তো এখানে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছেন, সাথে একটু টাইডার ফোকাল লেন্থ, এবং এটা যে থার্ড লেন্সটা আছে সেটা কিন্তু একদম জুম লেন্স। আমি 5x এখানে ডিফল্ট যে টেলিফটো লেন্স, তবে এটার স্টেবিলিটি ভালো না। আপনি যদি স্ট্যাটিক হয়ে ভিডিও করেন তাহলেই কিন্তু এটার ভালো রেজাল্ট আপনি পাবেন। আমি একটু জুম করে দেখাই যে এটার জুম রেঞ্জ আসলে ক্যাপাবিলিটি কতটুকু। এটা সর্বোচ্চ আপনাকে 20x পর্যন্ত জুমের ক্যাপাবিলিটি দিবে, অর্থাৎ এই যে ফোকাল লেন্থটা এখন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এর সর্বোচ্চ জুম লেন্স। তবে জুম করে যারা ভিডিও করতে চান স্ট্যাটিক হয়ে, তারা কিন্তু এটা দিয়ে ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন, এবং ওভারঅল যে কোয়ালিটি এটাতে আছে 2020 সালের ফোন হইলেও এখনও মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স কিন্তু এটাতে আপনাকে দিচ্ছে। এবং মেইন সেন্সরটা স্টেবিলিটি কিন্তু ভালো আছে, এখানে ওআইএস আছে, এবং আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্সটাতে আসলে ওরকম স্টেবিলিটি পাবেন না। এটা হলো এই ফোনটার সিনেম্যাটিক মোডের ভিডিও, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা যায় সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত। তবে এটার যে স্টেবিলিটি সেটা খুবই ভালো, এবং সাথে এজ ডিটেকশনও যথেষ্ট ভালো, নট দ্য পারফেক্ট, কারণ এখনকার সময়েও আমি দেখেছি যে অনেক ফোনে এইরকম কোয়ালিটির এজ ডিটেকশন দেয়। সো 2020 সালের ফোন হলেও এখনও কিন্তু যথেষ্ট ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স দিচ্ছে। আপনারা মেইন ক্যামেরা স্যাম্পল দেখলেন, এবং এখন আমি একটা সেলফি ক্যামেরা স্যাম্পলও দিয়ে দিচ্ছি, সেটা দেখলে আরও ভালো আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 ফ্রেম পর্যন্ত আপনি শ্যুট করতে পারবেন। আমি একদম মোটামুটি লো লাইট থেকে প্রপার লাইটে আসলাম। সো এখানে কেমন এক্সপোজার হ্যান্ডেল করলো, সাথে স্টেবিলিটি কেমন সেটা হোপফুলি দেখতে পারবেন। তবে আমার মনে হচ্ছে না যে এটাতে স্টেবিলিটি খুব বেশি ভালো হবে। আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেক রোলিং শাটার, এবং আমার পিছনে যদি স্কাই আছে, আমার ফেসটা কেমন স্মুথ করতে পারে, এক্সপোজার কেমন হ্যান্ডেল করে, ওভারঅল সাউন্ড কেমন ক্যাপচার করে, সেটার একটা ধারণা হোপফুলি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবং স্টেবিলিটি টেস্ট করার জন্য আমি একটু যদি দৌড়ায় যাই তাহলে এখানে আপনারা একটু দেখতে পারবেন আরও ভালোভাবে। এবং এখন প্রপার সান চলে আসছে, আমার পিছনে যদি একটু সানলাইটটা দিয়ে দেই, সূর্যটা দেই, তাহলে কেমন দেখা যায়। সো এটাই ছিল মূলত এই ফোনটার ভিডিও কোয়ালিটি, হোপফুলি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। এবার আসি ফাইনাল পার্টে যে এটার ব্যাটারির এক্সপিরিয়েন্স কেমন। এটাতে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 25 ওয়াটের ফাস্ট চার্জ করা যায়। তবে ব্যাটারি সাইজটা এই ফোনটার হিসেবে এখনকার সময়ে অনেক কম মনে হবে আপনার কাছে, এবং তার সাথে সাথে এই প্রসেসরটা কিন্তু ওই রকম অর্থে এফিশিয়েন্ট না যেমনটা এখনকার প্রসেসর, যে কারণে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ ভালো না। সেই সাথে সাথে আরও একটু প্রবলেম আছে, এই ফোনটা অনেক পুরাতন। সো যেখান থেকে যে ফোনই কেনেন না কেন, তার যদি ব্যাটারি চেঞ্জ না করা থাকে, অরিজিনাল ব্যাটারি থাকলে কিন্তু ব্যাটারির অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, এবং যদি ব্যাটারি লাগানোও থাকে তাহলেও কিন্তু সেগুলোর অবস্থা একদম অরিজিনাল ব্যাটারির মতো হওয়ার কথা না, যে কারণে এটার ব্যাটারি ব্যাকআপ এখন আপনি ভালো পাবেন না। এটা আমি ডেইলি ইউজেসে 3 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো আপনারা হয়তো ব্যবহার করতে গেলে 3.5 ঘন্টার মতো সর্বোচ্চ স্ক্রিন অন টাইম পাইতে পারেন। সো ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ফোনটাতে আমি ভালো পাইনি। সো এই 2024 সালে এসে এই ফোনটা যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনাকে মেইন কনসার্ন রাখতে হবে দুইটা জিনিস। একটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ ভালো হবে না, আর একটা হলো এই ফোনটার কন্ডিশন আপনাকে দেখে নিতে হবে। কারণ কি অনেক ফোনে কিন্তু এই ব্যাকশেড চেঞ্জ করা থাকে, বা এটার কন্ডিশন ভালো নাও হতে পারে, এবং এই ডিসপ্লে কিন্তু বার্ন আউট থাকতে পারে, ডিসপ্লেতে প্রবলেম থাকতে পারে, চেঞ্জ করা থাকতে পারে। আবার আরেকটু প্রবলেম আছে, এই ফোনটাতে কিন্তু অনেক গ্রিন লাইনের ইস্যু আছে, ডিসপ্লেতে কিন্তু অনেক গ্রিন লাইন হয়ে যায়। সো এই ফোনটা কিনতে গেলে এইসব ব্যাপারগুলো বুঝে শুনে কিনবেন। তাছাড়া ফোনটা যদি আপনি বিগার ডিসপ্লে পছন্দ করেন বা গেমিং টেমিং করতে চান, সেদিক থেকে কিন্তু ভালো আছে, বাট অনেকগুলো প্রবলেম আছে। এইগুলো মানিয়ে যদি আপনি কিনতে পারেন তাহলেই কিন্তু এটা 40 থেকে 45 হাজার টাকায় একটা ভালো ডিল হবে। আদারওয়াইজ এটা কিন্তু কোনোভাবেই কেনা উচিত হবে না। এই বাজেটে আপনি স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস কিনতে পারেন, ইভেন পিক্সেল 7 প্রো কিন্তু কিনতে পারেন, এবং OnePlus 12 আরও কিন্তু পাওয়া যায়। সো সেইগুলোও কিন্তু ভালো অপশন হতে পারে এই সময় এসে। সো এইটাই ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স Note 20 Ultra 5G নিয়ে। এই ফোনটা যদি স্টিল আপনারা কেউ ব্যবহার করেন, ডেফিনেটলি কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন 2024 সালে এসে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।